কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর। নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কবিতা ক্যাফে অনুষ্ঠানে আমরা পেয়েছি বিশিষ্ট বাচিক শিল্পী মেরিনা মণ্ডল মহাশয়াকে। নমস্কার। প্রথমেই আমরা শিল্পীর কাছ থেকে একটা কবিতা শুনি, তারপর কথায় কবিতায় আমরা আজকের কবিতা ক্যাফে অনুষ্ঠানে থাকছি। শিল্পীর কাছে অনুরোধ করব একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। এটা জ্যৈষ্ঠ মাস, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মানেই কবিপক্ষ। একদমই তাই। আমার অপূর্ব দত্তের দু লাইন দিয়ে শুরু করছি। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। যেহেতু জ্যৈষ্ঠ মাস তাই আগে শিষ্যের কবিতা দিয়ে শুরু করি, তারপর গুরুদেবের কবিতায় আসবো। একদম শিল্পীর স্বাধীনতা। ধন্যবাদ। কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে আমি শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বইয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা, প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোরা এখনও বেড়ায় ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকুরা যত নন ভায়োলেন্ট, নন করদল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তবু বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগরবি, যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষে হৃৎপেশী। দোকানে চশমা আটিয়া ঘুমানু, দিব্যি হতেছে নিদবেশী। কি যে লিখি চাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি
হুম, রাজার প্রহরী ফিরেছে সদাই কার পিছু। বন্ধু, তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, কেঁদে কেঁদে তারে করিনু বিকল, তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান্ধিরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার দাও ফসকালে। ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তা বিশেষকালে। বোঝে না যে সে চারণের বেশে ফিরি দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে বেপান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চায় তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাতা কয়, ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধা তোরে শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের পায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি? কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা কো এনেছি খাস। কত শতকোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিগারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঠেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো বন্ধু, বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুযুগে কেটে গেলে। মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। এই কবিতা যখন শুনি মনে পড়ে যে কত সমালোচনার ঝড় কবির উপর বয়ে গেছে। একদম। শনিবারের চিঠি সহ বিভিন্ন পত্রিকাতে তার উত্তর, আমার কৈফিয়ত। অসাধারণ পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। এই যে কবিতা নিয়ে চর্চা, আমরা শুধু কবিতাই শুনবো না, কিছু কথাও শুনি শিল্পীকে যখন পেয়েছি। এই যে কবিতা চর্চা কতদিন থেকে? কবিতা চর্চা ছোটোর থেকে, ছোটোবেলা থেকেই কবিতাকে খুব ভালোবাসি। পরে বাচিক চর্চা, মানে কবিতার পাশাপাশি সঞ্চালনা, শ্রুতি নাটক, এগুলো আরও মানে যত বড় হয়েছি, যত পরিণত বয়সের এবং মনের হয়েছি, তত বেশি করে এগুলোকে ভালোবেসেছি, চর্চা করেছি। এখন এই চর্চার সঙ্গে বেশ ভালোভাবেই আছি, থাকার চেষ্টা করছি। বাহ, খুব ভালো লাগলো। তাহলে আর একটা কবিতাতে যাই পরে। আচ্ছা, বেশ। কি কবিতা শুনবো এরপর? যেটা বলছিলাম, আমরা সাধারণত কবিতা বলতে গেলেই বাংলা সাহিত্যে কবির কথা বললেই তো তার কথাই প্রথম আসে, একদম, রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না।
প্রায় সমস্ত বিষয় নিয়েই তিনি লিখেছেন। এখন তার একটি কবিতা, হ্যাঁ অবশ্যই। প্রেমকে তো বহুমাত্রিক রূপে তিনি দেখেছেন, সেই রকমই একটি প্রেমের কবিতা, খেয়া কাব্যগ্রন্থের কবিতা শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজি প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি রহিব যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলালে যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিরিমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। কি অপূর্ব! আসলে শুনছিলাম যখন চোখের সামনে ছবিগুলো ভেসে উঠছিল, শিল্পীর পরিবেশনার গুণে যেটা হয় অসাধারণ। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে, আপনার প্রতিষ্ঠান রয়েছে শুনলাম। হ্যাঁ, আমার একটি বাচিক চর্চার প্রতিষ্ঠান রয়েছে আমার শহরেই। আচ্ছা, তার নাম কথা ও কবিতা। যখন আপনার ছাত্রছাত্রী যাদেরকে আপনি কবিতা শেখাচ্ছেন, কি মনে হয় কোন কবিতার কোন জিনিসটা প্রথম ভালো করে ওদেরকে বোঝানো দরকার? কবিতা তো অনেক পরের বিষয়, এখন একটা বিষয় খুব ভীষণভাবে চোখে পড়ে, আমরা উচ্চারণ নিয়ে সচেতন নয়, বিশেষত অভিভাবকরাই সচেতন নয়। তাই আমি প্রথমেই মানে আমার ক্লাসে শুরুতেই কবিতার আগে যে শব্দটা রেখেছি সেটা উচ্চারণ, আগে উচ্চারণ তারপর কবিতা, তারপর তো আছে কথা, সঞ্চালনা, শ্রুতি নাটক, সেসবের চর্চা তো হয়ই, কিন্তু উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তো অভিব্যক্তি আসবেই, বোধ থাকলেই অভিব্যক্তি আসবে। একদম সত্যি তাই। শিল্পীকে আমরা পেয়েছি, এরপর আমরা কি কবিতা শুনব? কবিদের কোনো স্থানিক পরিচয় হয় না, তবু আমরা স্থানীয় কবি শব্দটা প্রায়ই ব্যবহার করি। আমারও একজন কাছের মানুষ, আমার খুব কাছের, হৃদয়ের কাছের এবং বাড়ির পাশের মানুষ, পড়শি, তার লেখা একটি কবিতা। আসলে এই যে স্থানীয় কবি বলার মধ্যে দিয়ে আসলে নিজেদের যে একটু বুক ফুলিয়ে নেওয়ার প্রচেষ্টা, সেই জন্য বোধহয় আমরা স্থানীয় কবি বলি, কারণ কবিদের তো কোনো স্থানিক পরিচয় হতে পারে না, কবি কবি, কবিতা সকলের। কবি দুর্গা মণ্ডলের একটি কবিতা শোনাব, ইচ্ছে হলেই। করছি। কবি দুর্গা মণ্ডলের কবিতা ইচ্ছে হলেই। ইচ্ছে হলেই বাজতে পারি যেমন বাজে নদীর ঘুঙুর সন্ধে দুপুর, ইচ্ছে হলেই বৈশাখী মেঘ ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে, হাতের ভিতরে লুকানো হাত
একলা হলে চোখের মধ্যে আর একটা চোখ নিষ্কাজলের। ইচ্ছে হলেই ঝরতে পারি, যেমন ঝরে নীল ঝরকা, একা একা ঠোঁটের উপরে ঠোঁট ডুবিয়ে। কারে নিশে ওই পায়রা দুটো, পায়রা নাকি সবুজ দিয়ে? কি বা এমন গোপন কথা যথা তথা, আকাশ আলোক সব ভুলে ঝরতে ঝরতে নদী হব, তোমার চিকন শরীর ছোঁব। আমায় তবে কি দেবে ওই আগুন ছুলে? তৃষ্ণা দেবে, না হয় দিলে শ্রাবণ নেবে, না হয় নিলে আগুন প্লাবন একটা বুকেই জড়াজড়ি, ইচ্ছেগুলোর ওড়া উড়ি। ঝরতে ঝরতে বাজতে বাজতে ইচ্ছে তখন পরকিয়া, সুরসতিয়া নদীর কাছে পদ্ম শালুক, উলুক ঝুলুক মেঘ মেয়েটি আমার কাছে। বল তুমি যাবি কি তুই? ইচ্ছে আছে? ও, ইচ্ছে আছে। ইচ্ছে তো হয় অনেক কিছু, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের, তাদের ইচ্ছেগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। পরিবেশ প্রকৃতি সব কিছু থেকে কেমন একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখার প্রয়াস, তার থেকে বেরিয়ে আসার আহ্বানই বোধহয় কবিতাতে আমরা পেলাম। আবারও একটা সুন্দর পরিবেশনা শিল্পীর কাছ থেকে। আপনার কি মনে হয়, মানে এই যে শিক্ষকতা করেন আপনি ব্যক্তিগত জীবনে, শিক্ষকতার সঙ্গে কবিতাকে কিভাবে মেলান? আসলে আমরা পেশাগতভাবে হয়তো শিক্ষক, কিন্তু জীবনে তো আমরা সবাই ছাত্র, তাই না? একজন শিক্ষক ততদিন ভালো শিক্ষক হতে পারবেন যতদিন তিনি নিজেকে ছাত্র ভাবতে পারবেন। সেই জায়গা থেকে আমরা সবসময়ই শিখছি। আমি আমার ছাত্রছাত্রীদের থেকেও শিখি, বড়দের থেকে তো শিখি, সহকর্মীদের থেকে, সকলের থেকেই শিখছি। আর শিক্ষার সঙ্গে কবিতা একই রকমভাবে, মানে দুটোই তো চর্চার বিষয়। যত বেশি চর্চা করা হবে তত বেশি ধারালো হবে। ঠিক, একদম। আমিও শিল্পীর সঙ্গে পুরোপুরি একমত না হয়ে পারি না। তো এরপর কোন কবিতায় যাব? একটা ছোটদের জন্য একটা কবিতা শোনানো যাক। এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা, শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতা অন্য মা। খুব ছোটোর থেকে এই কবিতা ভালোবাসি। পরে মাঝে অনেকটা সময়ে এই কবিতা পাঠ করা হয়নি, এখন শেখাতে গিয়ে এই কবিতাটাকে আবার নতুন করে দেখছি। আগে খোকার দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে দেখতাম, এখন খোকা এবং মা দুজনকেই অনুভব করছি। বয়স যত বাড়ে, বোধ যত পরিণত হয়, তখন মানেটাও বোধ হয় একদম কবিতার সঙ্গে পাল্টে পাল্টে যেতে থাকে। একদম ঠিক তাই। ঠিক। আসি কবিতায়। হ্যাঁ। কবিতার নাম অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভেবেছ তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি বাড়ির গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে বেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনিনে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কেবল। কাগজ করা নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছত সে, বুঝতে কি সে কার?
সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়, মায়ের পাড়ে অপুর পাড়ে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়ত মায়ের ওপার অবুর পাড়ের কাছে। ছবিগুলো এখন বোধহয় আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদম খুব তো নগর জীবনে অভ্যস্ত হয়ে হ্যাঁ, পড়েছি আমরা। শুধু নগর জীবন নয়, নগর জীবন তো বটেই, তার সঙ্গে ছাত্রদের ওই যে মানে ইঁদুর দৌড়ে ছোটানো একদম যে। একদম। তো এখন কি মনে হয় ছাত্রদেরকে শেখাতে গিয়ে মানে কোন জিনিসটার অভাব বেশি মনে হয়? এখন আছে অনেক কিছুই, মানে আন্তরিকতার অভাব রয়েছে। আমাদের আমাদের ছোটবেলায় আমরা শিক্ষকদের সঙ্গে যে শ্রদ্ধার জায়গাটা আছে, এখনও আছে, কিন্তু আমাদের সময়ে ভয় ভক্তি বন্ধুতা সব মিলে যে একটা কমপ্লিট প্যাকেজ ছিল, সেখানে কোথাও একটা আমরা সবাই একটু দূরে দূরে সরে গেছি। আহ, হয়তো সকলের সঙ্গে এখন সেইভাবে সেই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক, মানে ফ্রেন্ড ফিলোজফার গাইড, সেই জায়গাটা থেকে কোথাও কোথাও একটু নড়ে গিয়েছে বলে মনে হয়। আলটিমেটলি একটু কৃত্রিমতা একটু গ্রাস কৃত্রিমতা গ্রাস করছে। করেছে। মেনে নিয়েই আমাদের এগোতে হবে। একদম ছোট্ট ছোট্ট মনগুলোকে কবিতার মতো করে তোলাই আমাদের প্রচেষ্টা এবং আমাদের ফ্রেন্ডস টিভির প্রচেষ্টা। সেই জন্যই তো কবিতার অনুষ্ঠানের নাম কবিতা ক্যাফে। একদম। আমরা রয়েছি ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফে অনুষ্ঠানে। আবারও একবার জানিয়ে রাখি, আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাচিক শিল্পী মেরিনা মণ্ডল। কয়েকটি সুন্দর কবিতার আমরা স্বাদ পেয়েছি। এরপর আবার কোন কবিতায় যাব? একটা অত্যন্ত চেনা কবিতা, কবি শুভ দাশগুপ্তের কবিতা প্রেম। একদম শুনি। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁখি বুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছটিতে কুঁড়ি ফুটল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত, আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে, তাহলে? ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই
চাইনি তো কিছু, ভালোবাসো অথচ চাও না, তাহলে না চাহিলে যারে পাওয়া যায় দেয়া গেলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসে তাই ভালোবাসা দিতে চাই, চাইব কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমাকে টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি, আরও সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না, তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল, তুমি সত্যিই কি চাও বলো তো? তুমি আরও সার্থক, আরও সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমি জানি না ওগুলো পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা জানি না, আমরা কেউই জানি না। মনটা বিষাদে ভরে যায় একদম। যখন অতি পরিচিত একটি কবিতা, তার পরিবেশনার মাত্রা,
আমাদেরকে একটা অন্য মাত্রা দিল এই কবিতার ক্ষেত্রে। অসাধারণ একটি কবিতা আবারও শুনলাম। তো এই যে কবিতা নিয়ে চর্চা, কি মনে হয় ভবিষ্যতে কবিতাকে নিয়ে আরো কি পরিকল্পনা আপনার রয়েছে, সেরকম কিছু হ্যাঁ, কাজকর্ম? এখন চলছে, চর্চা তো চলছেই। এখন আগে আমি একা চর্চা করতাম, এখন স্কুলের সুবাদে অনেকজন মিলে চর্চা করছি। আশা রাখি আমি শুধু না, আরও যে সমস্ত বাচিক চর্চার ক্ষেত্র রয়েছে, বাচিক চর্চাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখন বিশেষত চোখে পড়ে বাচিক চর্চা কিছুদিন আগে পর্যন্ত অনেকটা পিছনের দিকে চলে যাচ্ছিল। একদম। এখন কিন্তু মানুষ সচেতন হয়েছেন, এগিয়ে এসেছেন। খুব ঠিকই। জরুরি এটা। সত্যি এবারে আমরা দেখেছি অনেক অভিভাবক যেমন সচেতন হচ্ছেন নিজেদের ছেলে মেয়েদের কথা বলা শেখানো, উচ্চারণ শেখানো, সেটা একটা আমাদের আশার আলো ভবিষ্যতে একদম। দেখতে পাচ্ছি। একেবারে। আমরা যারা বাচিক চর্চার সঙ্গে যুক্ত রয়েছে, আপনাদের মতো শিক্ষকরা এগিয়ে আসছেন, আশা করি ভবিষ্যতে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। এই ছাত্রছাত্রীরা আরো বেশি করে প্রস্ফুটিত হবে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি আজকের কবিতা ক্যাফে অনুষ্ঠান। আমরা ফ্রেন্ডস টিভির এই কবিতা ক্যাফে অনুষ্ঠানে পেয়েছিলাম বাচিক শিল্পী মেরিনা মণ্ডল মহাশয়কে। এই মুহূর্তটাকে আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য শিল্পীর হাতে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে সামান্য কিছু স্মারক তুলে দিচ্ছে। শিল্পীর হাতে স্মারক, ধন্যবাদ। তুলে দিচ্ছি কফি মগ, একটি সার্টিফিকেট, সম্মাননাপত্র এবং একটি গিফট কুপন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস টিভির সব কর্তৃপক্ষকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে আমরা এরকমই বাচিক শিল্পীকে নিয়ে এই অনুষ্ঠানে থাকব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ধন্যবাদ। নমস্কার।